লাস্ট বারের মতন ডক্টরের কাছে চেক আপে যাওয়ার উদ্দেশ্যে রওনা হওয়া মাত্রই এবার গোটা পরিবারকে একসঙ্গে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করলো নীলু। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। একদিকে যখন রাইয়ের ডেলিভারির সময় ঘনিয়ে আসছে, ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে রাই, এবার কিন্তু তোমার ডেলিভারির আগে এটাই কিন্তু তোমার লাস্ট চেক আপ, আর আজকে কিন্তু কোনো মতে মিস করা যাবে না। ডক্টর কিন্তু আমাদেরকে অলরেডি বলে দিয়েছে যে তোমার আজকে ফাইনাল চেক আপ হবে, আর সব কিছু রিপোর্টস যদি নর্মাল থাকে তাহলে খুব শীঘ্রই তোমার ডেলিভারি ডেটও ডক্টর কিন্তু আমাদেরকে বলে দিবে। তাই নিশ্চয়ই আজকে তুমি অ্যাপয়েন্টমেন্টে মিস করবে না। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ, তুমি এত টেনশন কেন করছো বলো তো? এই তো আমি তৈরি হয়ে গেছি, চলো এবার। অন্যদিকে নীলু বলতে থাকে যে দিদি ভাই যাচ্ছিস যা, নিশ্চিন্তে যা, কিন্তু কোনো মতেই তোরা এরকম করে যেভাবে যাচ্ছিস না সেরকম করে আর তোদের ফেরা হবে না সুস্থ সবলভাবে। কারণ আমি অনেক চেষ্টা করেছি তোকে একা মারার, কিন্তু তার সত্ত্বেও আমি কোনো মতেই সেটাতে সফল হইনি। তাই একবার ভাবলাম যে একসঙ্গে তোদের গোটা পরিবারটাকে আমি শেষ করে দিব, আর তার জন্যই তো তোদের গাড়ির ব্রেকটা যাতে ফেল হয়ে যায় সেই ব্যবস্থা আমি করে ফেলেছি। এবার শুধু সেই গাড়িটা একবার স্টার্ট নেবে, তারপর তো সেই গাড়ির আর থামার কোনো চান্সই নেই। তোদের আজকে হসপিটাল না, বরঞ্চ সোজা শ্মশানে গিয়ে ঠাই হবে, দেখে নিস। অন্যদিকে অনির্বাণ যখন গাড়িতে উঠে স্টার্ট দেয় গাড়ি, ঠিক সেই মতো অনির্বাণ বলতে থাকে যে রায়, আর কতক্ষণ লাগবে তোমার বলো তো? আমি কিন্তু এবার আর কোনো মতো ওয়েট করবো না। অন্যদিকে রাই যাওয়ার পথে নীলুকে বলতে থাকে যে নীলু আমি আসি, দেখছিস তো কত চেঁচামেচি করছে, একদমই সহ্য হচ্ছে না। অন্যদিকে নীলু বলতে থাকে যাচ্ছিস দিদিভাই যা। ঠিক সেই মুহূর্তেই রাই বলতে থাকে যে তুই বাড়ির খেয়াল রাখিস আমার পেছন থেকে, আমি খুব শীঘ্রই চলে আসবো। অন্যদিকে রাইকে বিদায় দিয়ে নীলু বলতে থাকে দিদিভাই যাচ্ছিস যা, তুই তো কোনোদিন আর ফেরা হবে না। এই গোটা বাড়ির উপরে এখন পুরোপুরি কবজা করবো আমি, এবং রাজ্যত্ব চলবে আমার, কারণ এই গোটা প্রপার্টি যদি কারো হয়ে থাকে এটা এখন সম্পূর্ণরূপে আমার হবে। কারণ এই গোটা প্রপার্টি আমি আত্মসাৎ করবো, কারণ তুই, তোর বোন, তোরা সকলেই তো এই পৃথিবী ছেড়ে চলে যাবে, তাহলে তোদের পেছন দিক থেকে তো এই গোটা প্রপার্টিটাকে আমাকেই সামনে দেখে রাখতে হবে, তাই না? অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন অনির্বাণ অনেকটা দূর যায়, হসপিটালের কাছাকাছি চলে আসা মাত্র অনির্বাণ বলতে থাকে যে রাই জানো তো, কেন জানি না আমার মনে হচ্ছে যে গাড়ির মধ্যে কিছু একটা সমস্যা হয়েছে। কেন জানি না আমি হাজারবার ব্রেক ধরার শর্ত কোনো মতে ব্রেকটা কাজ করছে না। অন্যদিকে রাই বলতে থাকে যে অনির্বাণ তুমি কী সব ভুলভাল বকছো বলো তো? ব্রেক কেন কাজ করবে না বলো তো? সেদিনই তো তুমি গ্যারেজ থেকে গাড়িটা নিয়ে আসলে করে, তখন তো একদম ঠিক ছিল। ঠিক সেই মুহূর্তে অনির্বাণ বলতে থাকে যে তখন ঠিক থাকলেও এখন কোনো মতেই ঠিক নেই, আমি সেটা বেশ বুঝতে পারছি। তার থেকে বড় কথা রাই, আমি শুধু ঈশ্বরকে ডাকছি যে কোনো মতে যাতে আমরা কোনো দুর্ঘটনার কবলে না পড়ি। যদি একবার দুর্ঘটনার কবলে পড়ি তাহলে আমাদের আর বাঁচা মুশকিল হয়ে যাবে, কারণ আমরা কোনো মতেই আর দুর্ঘটনার কবল থেকে ফিরে আসবো না। রাই, তাই আমি তোমাকে বলছি যে সময় সুযোগ বুঝে আমি গাড়িতেই থেকে যাবো, কিন্তু তুমি সুযোগ পেলে তুমি প্লিজ গাড়ি থেকে নেমে পড়ো, কারণ আমার মনে হয় না যে বেশি দূর অবধি আর যাওয়া যাবে, আমাদের যথেষ্ট পরিমাণে রিস্কি হয়ে যাবে। আমাদের গাড়িটা চেক করে তারপরে ওঠা উচিত ছিল। ঠিক সেই মুহূর্তে রাই বলতে থাকে যে অনির্বাণ তোমার কি মনে হয় এটা কি কেউ উদ্দেশ্যকৃতভাবে ঘটানোর চেষ্টা করেছে? নয়তো বা ভালো গাড়িটা হঠাৎ করে খারাপ হয়ে গেলো কী করে? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে রাই, এই মুহূর্তে এইসব ভাবনা চিন্তা করার আমার কাছে বিন্দুমাত্র সময় নেই, তাই আমি তোমাকে যেটা বলছি সেটা করো। অন্যদিকে রাই বলতে থাকে যে না, তোমাকে বিপদের মুখে ঠেলে দিয়ে আমি কী করে এখান থেকে নেমে পড়ি বলো তো? অন্যদিকে অনির্বাণ বলতে থাকে যে আমি বেঁচে থাকি আর না থাকি তার সত্ত্বেও আমার চিহ্ন তো তোমার কাছে থাকবে, আমার সন্তান তো তোমার কাছে থাকবে, তাকে না হয় তুমি আগলে রেখে আমার দিক তাকিয়ে না হয় ওকে আমার শিক্ষা দিয়ে তুমি বড় করো। তোমার কাছে আমি দোহাই লাগে হাত জোর কোনো কিছু, তুমি নেমে পড়ো। রাই, তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে বলো না।